নমস্কার। আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজ শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট্ট গল্প, বোতাম। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প, বোতাম। আজিকার ব্যাপারটি যা ঘটল তা আমার পক্ষে বেশ একটু আশ্চর্যজনক। সাধারণ জীবনে এমন ঘটনা বেশি ঘটে না। সেদিন বেলা 10টার সময় ছোকরার দল এসে আমাকে ধরলে। কেন না, আদিবাসীদের নেত্রী এলিসাবা কুই আর জেল থেকে মুক্তি পাবেন, আর সেজন্য আমাকে মোটরটা দিতে হবে। আমি জানতাম না এলিসাবা কুই রাঁচি জেলে আছেন। সানন্দে সম্মতি দিলাম, কিন্তু ওরাই যখন বেলা 2টোর সময় আমার কাছে এসে জানালে এবার মোটর দিতে হবে, তখন হঠাৎ আমার মনে পড়ল ড্রাইভার ছুটি চাওয়াতে তাকে ভুলে ছুটি দিয়ে ফেলেছি। সুতরাং নিজেই মোটর চালিয়ে নিয়ে গেলাম জেলের ফটকে। বেলা 2:10 সময় দেখলাম এলিসাবা কুই জেলারের সঙ্গে গেটে দাঁড়ালেন। খুব বেশি ভিড় না হলেও খুব কম লোক যে এসেছিল তাও নয়। গণ্যমান্য লোক অনেকে উপস্থিত ছিলেন। 2-3টি এমএলএ, বিখ্যাত কংগ্রেস নেতা হরজীবন পাঠক, ধনী ব্যবসায়ী নেমিচাঁদ, বাঙালি বড় উকিল প্রভাত রায় এবং তার জামাই ডাক্তার নিহার মিত্র ইত্যাদি। জনতা এগিয়ে গেল। এলিসাবা কুইয়ের গলায় মালা দিয়ে তাকে আমার মোটরে নিয়ে এসে ওঠালে। একটু পরেই আমি মোটর ছেড়ে দিলাম। আমার বাড়ি হিনু ময়দানের কাছে, জগন্নাথপুরের রাস্তার খানিক এদিকে। জেল থেকে অনেকখানি চলে এলাম মোটর হাঁকিয়ে। সঙ্গে কেবল হরজীবন পাঠক ও 2টি ছোকরা কংগ্রেস কর্মী। ওরা বললে, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আমি বললাম, গরিবের বাড়িতে মাননীয়া নেত্রীর জন্যে ও আপনাদের জন্যে সামান্য একটু চায়ের জোগাড় করেছি। কিন্তু উনি তো চা খান না। আমি হেসে বললাম, তা জল খাবেন না হয় দয়া করে। পিছনের সিটে দেশনেত্রীর মৃদু হাসির শব্দ শুনতে পেলাম। যারা দেশনেত্রী এলিসাবা কুইয়ের কথা শোনেননি বা ভালো জানেন না, তাদের অবগতির জন্য 2-1টা কথা ওর সম্বন্ধে বলি। এই এলিসাবা রাঁচি ও সিংভূমের বন্য আদিবাসীদের নেত্রী। বাংলাদেশ বা অন্য স্থানে এর নাম তত কেউ হয়তো শোনেননি, কারণ বিহারের অনেক বিষয়েই বাংলার পাঠক উদাসীন। কিন্তু রাঁচি সিংভূম জেলার অধিবাসীদের কাছে এলিসাবা কুইয়ের নাম ইন্দ্রজালের কাজ করে। গত 1942-এর আগস্ট আন্দোলনের সময় লোহারডগা থেকে যশোপুর স্টেটের সীমান্ত পর্যন্ত পালামৌ জেলার সমগ্র বন্য অঞ্চলে 2 মাস কাল একটি স্বাধীন রাজত্ব প্রতিষ্ঠা হয়েছিল। ব্রিটিশ গভর্নমেন্টের হাত সেখানে অচল ও পক্ষাঘাতগ্রস্ত হয়েছিল। প্রত্যেকটি থানা, বাংলো, প্রত্যেকটি ফরেস্ট রেস্ট হাউস এই স্বাধীন গভর্নমেন্টের কাছারি, থানা ও কর্মচারীদের থাকবার স্থানে পরিণত হয়েছিল। আর এই স্বাধীন গভর্নমেন্টের নেত্রী ছিলেন এলিসাবা কুই। লোহারডগা হতে বঞ্জিগড় হয়ে যে বাস ঝারসাগুড়া ও সম্বলপুর যায়, 3 মাস কাল তাদের লাইসেন্সপত্রে সই নিতে হয়েছিল এই স্বাধীন গভর্নমেন্টের কর্মচারীদের কাছেই। তবে এই 3 মাস একটি চুরিও হয়নি এ অঞ্চলে, এবং একটি পয়সা কেউ ঘুষও নেয়নি। 12ই অগস্ট লোবরা অব্রখনির মালিক মিস্টার স্পিড প্রথমে খবর পান যে বিপ্লবী দল 6টা থানা পুড়িয়েছে, টেলিগ্রাফের তার কেটেছে, রাস্তায় ঘাঁটি বসিয়েছে, রাঁচি লোহারডগা রেলপথ উপড়ে তুলে ফেলেছে, বন্য গ্রামগুলিতে হো বা ওঁরাও মণ্ডলেরা নিজেদের হাতে শাসনভার নিয়েছে।
অব্রখনির আদিবাসী মজুরেরা কাজ বন্ধ করেছে এবং সম্ভবত তাকে ও তাঁর পরিবারবর্গকে খুন করে ফেলবে। এই ব্যাপারের বাকি অংশটুকু আমি মিস্টার স্পিডের ম্যানেজার মিস্টার শর্মার কাছে শুনেছিলাম। আমি নিজে রাঁচিতে অনেকদিন থেকে কন্ট্রাক্টরি ব্যবসা করি। রাঁচি শহরে আমার অফিসও আছে। আমার বাড়ি গাড়ি সবই এই কন্ট্রাক্টরি ব্যবসার দৌলতে। মিস্টার স্পিডের খনিতে আমি মাঝে মাঝে জিনিসপত্র সরবরাহ করেছি। ওদের কোম্পানির নাম জন স্পিড অ্যান্ড কোম্পানি। অনেকগুলি অভ্র ও বক্সাইট খনির মালিক। 12ই আগস্ট সন্ধ্যাবেলা স্পিডের বাংলোতে খবর এলো বহু লোক নাকি জড়ো হয়ে আসছে বাংলো পুড়িয়ে দিতে। সাহেবের স্ত্রী ও 2 মেয়েও সে সময় বাংলোতে ছিল। রাত্রে বহু চেষ্টা করেও পালানোর ব্যবস্থা করা গেল না। সকালবেলা একটা লরি জোগাড় করে ওরা মালপত্র ওঠাচ্ছে। আধ ঘন্টার মধ্যেই লরি ছেড়ে বঞ্জিগড়ের পথে ওরা ঝাড়সাগুড়া ও সম্বলপুর পালাবে। এমন সময় 2-1 জন মোটরে এসে নামলে। একজন সাহেবের হাতে একখানা চিঠি দিলে। তাতে কড়া হুকুম দেওয়া হয়েছে সাহেবকে সে যেন স্থান ত্যাগ করার চেষ্টা না করে, করলে রাস্তায় বিপদে পড়বে। সুতরাং যেখানে আছে সেখানে থাকলে সে সম্পূর্ণ নিরাপদে থাকবে। এর দায়িত্ব নিচ্ছে পালামৌ কংগ্রেস সরকার। চিঠিতে সই আছে এলিসাবা কুইয়ের। লোক দুটি চিঠি দিয়েই মোটরে উঠে চলে গেল। এখন সাহেব তো ভয় পেয়ে লরি থেকে মালপত্র নামাতে লাগলো। যাওয়া বন্ধ হয়ে গেল। মেম সাহেব কাঁদতে লাগলো। আর সাহেবের বড় মেয়েটি একটি রিভলভার নিয়ে বাংলোর বারান্দায় চেয়ার পেতে বসে রইল। ঠিক এই সময়ে মিস্টার শর্মা আরেকখানা লরি নিয়ে এসে সেখানে হাজির। তিনি পাথরবাসা থেকে এই লরিখানা অনেক কষ্টে জোগাড় করে এনেছিলেন সাহেবদের যাওয়ার সুবিধের জন্যে। মিস্টার শর্মা অবাক হয়ে বললেন, এ কি, মালপত্র নামাচ্ছেন কেন? যাবেন না? মিস্টার স্পিড হাতের চিঠিখানা তাকে দেখালেন। মিস্টার শর্মা চিঠি পড়ে হেসে বললেন, এরাই তো ভালো বলছে। এলিসাবা কুই আদিবাসীদের নেত্রী। সেবার রামগড় কংগ্রেসে দেখেছিলাম, বেশ সুন্দর চেহারা। আদিবাসী ওরাও মুন্ডা ও কোলেরা একে বড্ড মানে। উনি ওদের জন্য গ্রামে গ্রামে স্কুল করছেন, হাতের কাজ শেখাচ্ছেন। মিস্টার স্পিড বললেন, কেন, আর আমরা করিনি? আহা, করবে না কেন সাহেব? তোমরাও করেছো, মানে তোমাদের মিশনারিরাও অনেক কিছু করেছে এদের জন্য। কিন্তু একটা দোষ তোমরা করেছো, বা ওই মিশনারিরা করেছে। সেটা হচ্ছে তাদের নিজের জাতি বা নিজের পিতৃপুরুষের ধর্মের প্রতি একটা অশ্রদ্ধার ভাব ও সঙ্গে সঙ্গে জাগিয়ে দেওয়ার চেষ্টা করেছো তাদের মনে। হ্যাঁ, তার মধ্যে খারাপ কি আছে? ওই ভূত পুজো গাছ পুজো ছাড়িয়ে আমরা ভালো করেছি না খারাপ করেছি? কি বলতে চাও তুমি? দেখো সাহেব, তারা বড় শাল গাছ দেখে তার তলায় মারাং বঙ্গা অর্থাৎ অরণ্য দেবতার পুজো করে। বড় পাহাড় দেখে তার তলায় জিয়াং বঙ্গা অর্থাৎ পর্বত দেবতার ফেটিস ওয়ার্শিপ। তোমার আমার পূর্বপুরুষও একদিন এই ফেটিস ওয়ার্শিপ করতে ছাড়েনি। বেদে তার প্রমাণও আছে। তোমাদেরও পুরনো দিনের ধর্মের মধ্যে তার প্রমাণ আছে সাহেব। ওসব কথা ছেড়ে দাও। এখন কি করতে চাও বলো? আমি লরি রওনা করব। কি করবে ওই কংগ্রেস কুকুরেরা? সাহেবের কথা শেষ হতে না হতে একখানা লরি এসে দাঁড়ালো বাংলোর সামনে। লোক বোঝাই লরি। কংগ্রেসের পতাকা উঠছে। 34 লোক হুড়মুড় করে ঢুকে পড়ল ফটক ঠেলে। তাদের মুখে বন্দে মাতরম ও ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি। সাহেব ও মিস্টার শর্মার মুখ মাংসবর্ণ হয়ে গেল।
এবার এরা বোধহয় সবাইকে কেটে টুকরো টুকরো করে ফেলে ঘরে আগুন দিয়ে চলে যাবে। কিন্তু গাড়ি থেকে দলের পুরোভাগে নেমে এলো একটি ছিপছিপে কালো তরুণী, খদ্দরের শাড়ি পরনে, খালি পা, হাতে একখানা মোটা খাতা। তরুণীকে দেখে বোঝা যায় সে হো বা মুন্ডা জাতের মেয়ে, কিন্তু মুখখানা ও চোখ দুটি ভারী সুন্দর। মেয়েটি এসেই ইংরেজিতে সাহেবকে বললে, তুমি মিস্টার স্পিড, অব্রখনির মালিক? হ্যাঁ। কোনো ভয় নেই, এখানে নির্ভয়ে থাকো, কিন্তু এখান থেকে বেরোবার চেষ্টা করবে না, পথে অনেক ভয় আছে। আর তোমাদের মেরে ফেললে তার দায়ী কিন্তু আমার গভর্নমেন্ট হবে না। কিন্তু তুমি কে জানতে পারি কি? আমি স্বাধীন পালামৌ আদিবাসী কংগ্রেস গভর্নমেন্টের প্রেসিডেন্ট। আমার নাম এলিসাবা কুই। ইস্তাহারে আমারই নাম আছে। পথে বেরুলে যে বিপদের সম্মুখীন হবে তার জন্য আমার গভর্নমেন্ট দায়ী হবে না বলে রাখছি। তোমাদের ভালোর জন্যই বলছি। শোনা না শোনা সে তোমাদের খুশি। বারান্দায় দাঁড়িয়ে স্পিড পরিবারের মেয়েরা এই ব্যাপারটা দেখছিল। ওরা যখন মোটরে উঠে চলে গেল তখন সাহেবের বড় মেয়েটি ঠোঁট উল্টে বিদ্রূপ ও তাচ্ছিল্যের ভঙ্গি করে বললে, থু, মাই গভর্নমেন্ট। মিস্টার শর্মা চুপ করে রইলেন। তার মুখ দেখে মনে হচ্ছিল সাহেবদের কথা তার ভালো লাগছে না। তিনি সবিনয়ে বুঝিয়ে বললেন, এখন বাংলো ছেড়ে পথে না বেরুলেই ভালো হবে আপনার। সত্যি এই অঞ্চলে ব্রিটিশ শাসন ভেঙে পড়েছে। তিনি তার অনেক লক্ষণ দেখেছেন রাস্তাঘাটে। সাহেব বললে, এখানে থাকলে কিছু হবে না? আমার তো তাই মনে হয়। কিন্তু ওদের কথায় বিশ্বাস কি? আমার মনে হয় ওদের কথায় বিশ্বাস করা যেতে পারে। তাহলে আমাদের সঙ্গে তুমিও থাকবে তো এখানে? যদি বলেন থাকবো। পাথর বাসাতে কত টাকা মজুদ? তা ধরুন 9,000-এর ওপর হবে। ব্যাংকে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। দেখছেন তো পথঘাট বন্ধ। তাহলে এক কাজ করো, টাকাটা বরং এখানে নিয়ে এসো। এখানে 4টা বন্দুক আছে। আনতে ভয় হয় স্যার, পথে টাকা নিয়ে বেরোতে পারবো না। তাছাড়া 7 মাইল রাস্তা বন জঙ্গলের ভেতর দিয়ে। আচ্ছা বেশ, চলো, আমি যাচ্ছি বন্দুক নিয়ে। টাকা আজই নিয়ে আসি। না সাহেব, তাতে আরো বেশি বিপদ। বলছিলাম আমি বরং একাই যাই। লোকজন কেউ কাজ করতে চাইছে না, প্রায় সবই তো পালিয়েছে। আর যারা আছে তাদেরও ঠিক বিশ্বাস করা যায় না। মিস্টার শর্মা পাথর বাসা খনিতে চলে যাবার পরে 2 দিন কেটে গেল। সাহেব চিন্তিত হয়ে পড়ল। ব্যাপার কি? ম্যানেজার টাকা নিয়ে ভাগলো নাকি? মেম সাহেবের সঙ্গে পরামর্শ করে সাহেব বন্দুক নিয়ে নিজেই লরি চালিয়ে বেরিয়ে গেল। 3 মাইল দূর গিয়ে জঙ্গলের পথে দেখলে এক আশ্চর্য দৃশ্য। মিস্টার শর্মা হেঁটে আসছেন, আর সঙ্গে একজন লোক তাঁর সাইকেল ঠেলে নিয়ে আসছে। তার চারিধারে ঘিরে 7-8 জন কংগ্রেসি পুলিশ। সাহেব লরি থামিয়ে দিলে দলের সামনে। জিজ্ঞেস করলে, কি ব্যাপার শর্মা? মিস্টার শর্মার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। তিনি যা বললেন তার ভাবার্থ এই যে পাথরবাসার কুলিদের সর্দার তাকে আক্রমণ করে টাকা ছিনিয়ে নিতে চেষ্টা করে। তারা বলে সাদা ভূতের রাজত্ব শেষ হয়েছে, ওদের টাকা এখন আমাদের। নাও নাও কেড়ে টাকা, শেষ করে দাও এই কুকুরটাকে। তারপর মিস্টার শর্মা ধস্তাধস্তি করতে গিয়ে
হাতে পায়ে আঘাত পান, মারাই পড়তেন। ঠিক এই সময়ে এরা এসে পড়লেন। তাই তাই এরা কে? ওদের মধ্যে একজন সাহেবকে উত্তর দিল, কংগ্রেস বিদ্যুৎ বাহিনীর লোক। আর একজন বললে, আমাদের এলাকার মধ্যে কোনো অরাজকতা হতে দেব না। সাহেব বললে, টাকা ঠিক আছে তো মিস্টার শর্মা? আগে হ্যাঁ, পাই পয়সা। মিস্টার শর্মা খুব ভালো আর প্রভুভক্ত লোক। সাহেব তাঁকে বিশ্বাসও করত যথেষ্ট। কিন্তু এ সময় শুধু বিশ্বাস নয়, ওর ওপর সম্পূর্ণরূপে বিশ্বাস করতে হয়েছিল সাহেবকে। কোনো দিক থেকে একটা আলু কি এক ছটাক চালও জোগাড় করা সম্ভব হতো না মিস্টার শর্মার সাহায্য ছাড়া। সমস্ত দিনমজুর চলে গেল, মোটরের ড্রাইভার চলে গেল। মেম সাহেব ও তার দুই মেয়ে নিজেরা বড় বড় 3টে মুলতানি গরুকে বিচিলি কেটে খাইয়েছে, নিজেরা দুধ খেয়েছে, নয়তো গরুগুলো ওই ধাক্কাতেই না খেয়ে মারা পড়ত। তারপর 1 মাস, 2 মাস, তারপর সব ঠিক হয়ে গেল। এলিসাবা কুই ধরা পড়লেন বাগুন্ডার ঘাটোয়ালি কাছারিতে। দলবল কিছু পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালো, কিন্তু সুন্দরগড় স্টেটের অরণ্য ভূভাগে গা ঢাকা দিলে সেই এলিসাবা কুই। আমার বাংলোর সামনেই মোটর থামিয়ে ওকে এবং বাকি সকলকে নামতে অনুরোধ করলাম। বললাম, আরে কিছু না, সামান্য তো একটু চা। আমার বাড়িতে অনেকগুলি মেয়ে এসে জুটেছিলেন এলিসাবা কুইকে দেখবার জন্য। শাঁখ বাজল, হুলু পড়ল, খই ও ফুল ছড়ানো হলো। তারপর মেয়েরা হাত ধরে ওকে অন্দরে নিয়ে গেলেন। জনৈক কংগ্রেস কর্মী বললেন, কিন্তু বেশিক্ষণ দেরি করতে পারা যাবে না মশাই, 5টায় আমাদের মিটিং আছে। হ্যাঁ, ওকে নিয়ে যেতেই হবে। আরে না না, যত শিগগির হয় ছেড়ে দেওয়া হবে। আপনি একটু বুঝিয়ে বলুন মেয়েদের। এখন যতই বুঝিয়ে বলি ফল হবে না, কিছু সময় যাক, তারপর। বাইরের লোকদের চা পর্ব মিটে গেল। আধ ঘন্টা সময় কাটল। আবার ওরা ধরলেন, আপনি একবার অন্দরে যান মশাই, আমরা আর বিলম্ব করতে পারবো না, যান। আমারও আর ইচ্ছে নেই দেরি করাবার। বাড়ির সামনে লোকের ভিড় যেন ক্রমশ জমছে। আমি অন্দরের দরজায় দাঁড়িয়ে শূন্যকে উদ্দেশ করে বললাম হেঁকে, কই হলো? এদিকে এরা যে তাড়াতাড়ি করছেন। কোনো উত্তর নেই। বহু মহিলা কণ্ঠের সম্মিলিত কলরবে অন্দর সরগরম। কে কার কথা শুনে? অসহায়ের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে গলা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে বললাম, এরা বড্ড ব্যস্ত হয়েছেন গো, একটু তাড়াতাড়ি। 16-18 বছরের একটি কুমারী মেয়ে এসে বললে, কি বলছেন? ওকে একটু ডেকে। আচ্ছা, তুমি কোন বাড়ির মেয়ে? চিনতে পারলাম না তো। আমি রজনীবাবুর ভাইজি। ও হো হো হো, তুমি কলেজে পড়ো না? হ্যাঁ। তা বেশ বেশ, মাঝে মাঝে এসো। তা ওকে একটু ডেকে দিতে হচ্ছে যে, এত দেরি হচ্ছে কেন? সবাই অটোগ্রাফ নিচ্ছে যে, আবার বাণী চাইছে। 20-25টি কলেজের মেয়েই তো এসেছে, আর ওই আসছেন। বলেই মেয়েটি ব্যস্ত সমস্ত হয়ে সসম্ভ্রমে একপাশে দাঁড়ালো। দেখলাম এলিসাবা কুই আগে আগে হাসি মুখে, আর পিছনে নারী বাহিনী। আমি এই প্রথম ভালো করে এলিসাবা কুইকে দেখলাম। এতক্ষণ ব্যস্ততায়, উত্তেজনায় ও ভিড়ে আমি ভালো করে ওর মুখ দেখবার সুযোগ পাইনি। দেখে আমি চমকে উঠি।
হঠাৎ চুপ করে দাঁড়িয়ে যাই, খুব আশ্চর্য হয়ে যাই। আমার একেবারে সামনে যখন উনি এসেছেন, তখন আমি বললাম হিন্দিতে, দয়া করে বাইরে আসুন, ওরা বড় তাড়াতাড়ি করছেন। এলিসাবা কুইয়ের মুখশ্রী অতি সুন্দর। এদেশের আদিবাসিনী বন্য রমণীদের সুঠাম দেহ সৌষ্ঠব ও শান্ত পেলব লাবণ্য মাখা মুখশ্রী এখনো ওর বজায় আছে। উনিও এই সময় আমার দিকে চাইলেন। একটু বেশিক্ষণ আমার দিকে চেয়ে রইলেন। পেছনে মেয়েদের ভিড়, কিছু বলবার সুযোগও হলো না। বাইরে নিয়ে এসে মোটরে ওঠার সময় সুযোগ ঘটল মিনিট খানেকের জন্য। বললাম, আপনি বলিবায় ছিলেন, বলিবার জঙ্গলে? উনি চমকে উঠলেন, আমার দিকে ভালো করে চাইলেন। দেখলাম ওর মুখে বিস্ময় ও সংশয় মাখানো। আমি বললাম, তাহলে আপনি সেই, মনে পড়েছে? উনি আশ্চর্য হওয়ার সুরে বললেন, আপনি? কথা সবই হিন্দিতে। আমি বললাম, চিনেছেন? মনে পড়ে সেই ওভারসিয়ার নিকোডিম কারুকাট্টা? ও হ্যাঁ হ্যাঁ, আপনি কাজ সেরে আসুন, সন্ধ্যাবেলা কথা কইব অনেক, কেমন? সেই ভালো। সবাই ওকে নিয়ে বেরিয়ে চলে গেল। এলিসাবা কই, এলিসাবা কই। কি আশ্চর্য! শুধু বসে বসে ভাবি, এলিসাবা কই তো নয়, ওর নাম চম্পু। কি আশ্চর্য লাগছে আমার কাছে সমস্ত ব্যাপারটা। সেই 20 বছর আগের কথা। আমি তখন সবে বছর 2 হলো ময়নামতি সার্ভে স্কুল থেকে পাশ করে ভাগ্য পরীক্ষার জন্য বাইরে বেরিয়েছি। তখন আমার বয়স ওই 22 কি 23 হবে। পিডব্লিউডি এর সামান্য চাকরি করি। বলিবা থেকে কামারবেড়া পর্যন্ত রাস্তা তৈরি হচ্ছিল ঘন সারান্ডা অরণ্যের মধ্য দিয়ে। বলিবা একটি বন্য গ্রামের নাম। লোকসংখ্যা হয়তো ছিল 50 কি 63, গুনে দেখিনি কখনো, তবে ওই রকমই হবে। গ্রামের সামনে পাহাড়, ডাইনে বাঁয়েও পাহাড়, পেছনে গভীর জঙ্গল। পাহাড় ও জঙ্গলের মধ্যে যে সামান্য সমতল জমি, তাতেই গ্রামের লোকেরা ভুট্টা, জনার, शकरकंद, आलू, टक पालং ও টমেটোর চাষ করে। তবে আজ বেশ স্পষ্ট মনে হচ্ছে সেই বলিবা গ্রামের ছবি। প্রথম যৌবনের স্বপ্নময় কর্মস্থল। তারপর এই 20 বছরে কত জায়গা দেখলাম। সামান্য রোড সার্ভেয়ার থেকে এখন আমি একজন ধনী কন্ট্রাক্টর। জীবনে কত কি ঘটে গেল, কত অসম্ভব সম্ভব হলো। কিন্তু সেই বলিবা গ্রামের কথা, তার সেই মাকাহর পেঁপে বাগান, ছোট্ট উশুরিয়া ঝর্ণার কলকল জলস্রোত, বঙ্গা পুজোর প্রকাণ্ড জগহরি শালগাছটা, তারপর সন্ধ্যাবেলায় মাকাহর উঠানের পুরু শালকাঠের পালিশবিহীন অসমতল বেঞ্চিতে বসে চা পান গল্প। কখনো ভুলবো এসব? কখনোই না। তবে বলিবা গ্রামে প্রথমে আমার বাসস্থান ছিল না। বলিবা কামারবেড়া রাস্তাটা জঙ্গল কেটে তৈরি হচ্ছিল বন বিভাগ থেকে। তাদের কর্মচারীরা পিডব্লিউডির কাছে আমাকে হাওলাতে চান রাস্তা করবার সময়। 3 মাসের জন্য আমাকে হাওলাতে দেওয়া মঞ্জুর করা হয়, আর সেই সূত্রেই আমাকে যেতে হয়েছিল এবং 11 মাইল দূরবর্তী জেরাইকেলা থেকে সাইকেল যোগে এসে রোজ কাজ করতাম। সার্ভের কাজ শেষ হয়ে গেল,
রাস্তা তৈরি আরম্ভ হলো, তবু আমাকে যেতে হতো। কতখানি হয়েছে সেটা তদারক করতে। ভীষণ জঙ্গল, বড় বড় গাছ পড়েছিল রাস্তার জন্য নির্দিষ্ট জমিতে। কুলিতে গাছ কাটছিল, পাহাড়ের গা কাটছিল রাস্তা বের করতে। বড় বড় পাথরের চাঁই রাস্তায় এসে পড়ছিল, আর কুলি মেয়েরা মাথায় ঝুড়ি নিয়ে পাথর ও মাটি বইছিল। সে জঙ্গলে আবার বুনো হাতি বা বাঘ রাত্রে নাকি ঘোরে। আমাদের নতুন তৈরি রাস্তার উপর বুনো হাতির পায়ের দাগ আমরা দেখেছি। কি বিরাট এক একটা শাল গাছ, প্রায় 150-200 বছরের পুরনো। কুলি ও কুলিনীরা না বোঝে বাংলা, না বোঝে হিন্দি। ভাষা ছাড়া তারা কিছুই জানে না। খাবার কিছু মেলে না, কেবলই মকাই আর ওই জনার। একজন ওভারসিয়ার ছিল খ্রিস্টান, নাম ছিল নিকোডিম কারকাট্টা। লোকটা বন বিভাগের কর্মচারী। রাস্তার কুলিদের কাজ সে তদারক করত, আর কুলিদের প্রতি কি গালমন্দ মারধর করত। মেয়ে কুলিদের ওপরও এই রকম করছে দেখে একদিন আমার ভারী রাগ হলো। সে কি অকথ্য ভাষায় গালাগাল। মেয়েদের চাবুক উঁচিয়ে মারতে যায়। হয়তো তারা পাথরের ঝুড়ি বইছে মাথায় নিয়ে, দিলে সজোরে ধাক্কা, ব্যাস ঝুড়ি শুদ্ধ ছিটকে পড়ে গেল মেয়েটি। আমি বললাম, আরে ও কি হচ্ছে, হ্যাঁ? নিকোডিম রেগে উঠে বললে, কে? কি দেখতে পাচ্ছ না? মেয়েদের অমন করে ধাক্কা দেয়। ছি, ওরা কাজ করছে না, তা বলে ওদের মারবে তুমি? যে মেয়েটিকে ধাক্কা মারা হয়েছিল সে দাঁড়িয়ে উঠে গায়ের ধুলো ঝাড়ছিল। নিকোডিমের ভয়ে সবাই সেখানে জুজু, কারো কিছু বলবার সাহস নেই। এখন আমি যখন নিকোডিমকে তিরস্কার করছি, তখন অন্য সকলে সপ্রশংস দৃষ্টিতে আমার দিকে চেয়েছিল। আমার বকুনি খেয়ে নিকোডিম সেখান থেকে এগিয়ে পাহাড়ের নিচে রাস্তার ও বাঁকে চলে গেল। কিন্তু ব্যাপারটা তখনই মিটল না। নিকোডিম সেদিন থেকে আমার শত্রু হয়ে দাঁড়ালো। ওসব জঙ্গলের মধ্যে ওদের সাহায্য ভিন্ন খাবার জোগাড় করা ছিল মুশকিল। তাই ও কি করল, গ্রামের সবাইকে বারণ করে দিলে। তারপর আমি আর দুধ পাইনে, ডিম পাইনে। বন বিভাগের কর্মচারীদের জন্যে বলিবা গ্রামে গভর্নমেন্টের তৈরি ঘর আছে, সেখানে যাতে আমি রাত্রে আশ্রয় না পাই তার ব্যবস্থাও করল। ফলে এই দাঁড়ালো যে কাজ করতে যদি বেলা হয়ে যেত, সূর্য অস্ত যাবার জোগাড় করত। পশ্চিমে বন পাহাড়ের ওপারে আমায় সাইকেলে ফিরতেই হতো ওই বন্য জন্তু অধ্যুষিত বনপথ ধরে 11 মাইল দূরবর্তী জেরাই কেলায়। আশ্রয় বা খাদ্য কিছুতেই মিলত না। তবে আমার ভয় করত না বললে সত্যের অপলাপ করা হয়। 7 মাইল দূরে কেরুকোচা নালার ধারে বেলা একদম পড়ে আসত। অন্ধকার দেখাতো পাহাড়ি ঢালুর ঘন শাল জঙ্গল। বড় বড় আসান গাছগুলো দেখাতো ভূতের মতো। শুকনো পাতার শব্দ শুনলে মনে হতো ওই বোধহয় বাঘ বেরিয়েছে। আর প্রত্যেক বাঁকে মনে হতো আদো অন্ধকারে বুনো হাতি রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে, সাইকেলের সঙ্গে তাল লাগাবে বুঝি। তবুও যেতে হয়েছে বাধ্য হয়ে। একদিন একটা সম্বর হরিণের দলের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আর দেখতাম বন মোরগ ঝটপট করে সামনের রাস্তার ওপর থেকে উড়ে যাচ্ছে। দেখতাম ময়ূর রাস্তা পার হয়ে এদিকের বন থেকে ওদিকের বনে যাচ্ছে। দু একটা কোতরা সরু সরু পায়ে ভর দিয়ে পালাচ্ছে, কিন্তু কোনো হিংস্র জানোয়ার কখনো চোখে পড়েনি। এইভাবে প্রায় দিন 15 কাটল।
একদিন দুপুরবেলা পাহাড়ের নিচে তেপায়ার উপর টেবিল বসিয়ে জরিপের নকশা দেখছি। এমন সময় কোথা থেকে একখানা পাথর গড়িয়ে এসে পায়ে ভীষণ চোট লাগলো। তাতে দুটো আঙুল ছেঁচে রক্ত পড়তে লাগলো। আমি দুহাতে পা চেপে তখনই বসে পড়লাম। দাঁড়াবার ক্ষমতা রইল না। কিছু দূরে কুলিরা কাজ করছিল, ওরাও ছুটে এলো। ওদের মধ্যে একটি মেয়ে তাড়াতাড়ি নিজের শাড়ির আঁচল ছিঁড়ে আমার পা বেঁধে দিলে। আমি সেখান থেকে উঠতেই পারলাম না। তারপর যখন অতি কষ্টে উঠলাম, তখন দেখি সাইকেল চালিয়ে যাবার ক্ষমতা আমি হারিয়েছি। বেলা গেল, সূর্য ঢলে পড়ল বনের ওপারে। সেটা ছিল ওই মাঘ মাসের মাঝামাঝি। শীতও তেমনি নামল সেদিন সূর্য বিদায় নেবার সঙ্গে সঙ্গেই। এখন মহা বিপদে আমি পড়ে গেলাম। কুলির দল তো আর একটু পরেই পালাবে। বন বিভাগের লোকেরা আমাকে সহানুভূতির চোখে দেখে না, নিকোডিমের ভয়ে। ওদের তাঁবুতে আমার প্রবেশ নিষেধ। এখন আমি যাই কোথায়? কুলিরা কাজ শেষ করে দলে দলে পাহাড়ের ওপরের রাস্তা পেয়ে বলিবা গ্রামের দিকে চলল। এদিকে আমার অবস্থা যে কি তা অনেকেই জানে না, আর কাকেই বা বোঝাই, কী বা বলি। কারণ হো ভাষা তেমন তখনও আয়ত্ত করতে পারিনি, দুই একটা কথা ছাড়া। ঠিক এই সময়ে একটা কাণ্ড ঘটে গেল। সেই কুলির দল আমার সামনে দিয়ে নিচে থেকে উপরে উঠছে। কাজ করতে করতে ওরা রাস্তার নিচের দিকে নেমে গিয়েছিল। আমার কাছে যখন দলটি পৌঁছেছে, তখন দেখি একটি মেয়ে, হ্যাঁ, সে দল ছেড়ে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ওর দিকে চেয়ে দেখলাম এই মেয়েটি আমার পায়ে ওর শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধে দিয়েছিল। আরও আমার মনে হলো নিকোডিম সেদিন একেই ধাক্কা মেরেছিল। যখন ও আমার পায়ে ওর শাড়ির আঁচল ছিঁড়ে বাঁধে, তখন যন্ত্রণার চোটে কারো মুখ ভালো করে দেখবার অবস্থা আমার ছিল না তখন, তাই চিনতে পারিনি। ও বললে, জুম্পে। আমি ঘাড় নেড়ে বললাম, আমি ও কথা বুঝিনে। হাত দিয়ে দেখালাম আমার পায়ের ঘা। ওর মুখের দিকে চেয়ে ইঙ্গিতে বুঝিয়ে দিলাম আমি সাইকেলে আর উঠতে পারবো না, আমার পায়ে ব্যথা। এতদিন পরেও একটা কথা আমার মনে আছে। মেয়েটির বড় বড় কালো চোখের সে অদ্ভুত স্নেহ ও সহানুভূতি ভরা চাউনি, সে চাউনি কখনো ভুলব না। আমি এদের কাছে আশা করিনি এই রকম চাউনি, কেননা বাংলাদেশ থেকে নূতন এসেছিলাম। বন্য জাতিরা মানুষই না, ওসব এরকম কিম্ভূত কিমাকার জীব, এই ছিল আমার ধারণা ওদের সম্পর্কে। তাদেরই একটি মেয়ের চোখের চাউনির মধ্য দিয়ে আমারই মা বোন উঁকি মারবেন, একেবারে সুস্পষ্টভাবেই উঁকি মারবেন। দেখবার আগে সে বিশ্বাস আমার হতো না। আমি সত্যি সেদিন বিস্মিত হয়েছিলাম। আর তার চেয়েও বিস্মিত হবার কারণ ঘটল যখন সে এসে আমার হাত ধরে তুলে ধরবার চেষ্টা করে বললে, নাকি ওকু দিশানা জুম্পে। আমি ঠেলে উঠলাম, অতি কষ্টে দাঁড়ালাম। কিন্তু মেয়েটা কি বলছে? কি একটা প্রশ্নের সুর ওর কথায়। কি প্রশ্ন? ঘাড় নেড়ে বোঝালাম আমি ওর কথা কিছুই বুঝিনি। তারপর মেয়েটি যা করলে তা যে কত বিস্ময়কর হয়েছিল তখন আমার কাছে। দেখলাম মেয়েদের ও যেন কি বললে। আমার চারিপাশ ঘিরে ওরা দাঁড়ালো এসে। তারপর দু তিনজনে শক্ত করে আমার বগল হাত ধরলে। মেয়েটিও আমার ডান হাত ধরেছে দেখলাম। তারপর
ওদের সঙ্গে চললাম। আর আমাদের পিছনে পিছনে একটি মেয়ে আমার সাইকেলখানা ঠেলে নিয়ে আসতে লাগলো। অবশেষে জঙ্গলের ধারে বলিবা গ্রামের একটি ঘরে ওরা আমাকে নিয়ে এলো। পরে গৃহস্বামীর সঙ্গে আলাপ হয়েছিল। তার নাম মাকাহ। ওই বলিবা গ্রামের মণ্ডল। শালকাঠের খুঁটি ও আড়া লাগানো একখানা কুঁড়ে ঘর। না আছে তার জানালা, না আছে দরজা। ঘরের সামনে শালকাঠের তক্তা সোজা করে পুঁতে বেড়া দেওয়া। ওরকম ঘরে কখনো আমি বাস করিনি। তেমনি শীত এখন এই বনের মধ্যকার গ্রামে। চিহড় লতার চালের দড়ি দিয়ে ছাওয়া একখানা খাটিয়াতে ঘরের চরখা কাটা মোটা সুতো দিয়ে বোনা একখানা চাদর পেতে দিলে শতরঞ্জির মতো পুরু। সেই মেয়েটি আমায় শুইয়ে রেখে চলে গেল। সবাই চলে গেল। তখন আমি একা ঘরের মধ্যে শুয়ে শুয়ে শালকাঠের মোটা মোটা আড়া লক্ষ্য করতে লাগলাম। সেই জন্যে শালকাঠের আড়ার কথা আমার বেশ মনে আছে। বড় অসহায় অবস্থায় চুপ করে শুয়ে আছি দূরের এক বন্য গ্রামে, তাও বন্য জাতিদের মধ্যে। এখন আমার যে কি উপায় হবে এখানে, কি করি এখন? এমন 17 হাত জলের তলায় যে পড়ে যাব বিদেশে এসে, তা কখনো ভাবিনি। ভয়ও হলো। একে তো ঘরের দরজা নেই, তাও নিকটেই বন। গভীর রাত্রে ভালুক বাঘ ঘরে ঢুকবে না তো? প্রায় 2 ঘন্টা কেটে গেল। অন্ধকারেই শুয়ে আছি। বাইরে কিন্তু চাঁদনি রাত, তবে শুক্লপক্ষের প্রথম দিক। জ্যোৎস্নার তেমন জোরও নেই। আকাশে মেঘ হওয়ার জন্যেও সেটা হতে পারে, আমার ততটা ঠিক মনে নেই। হঠাৎ মনে হলো দৌড় দিয়ে কে যেন ঘরে ঢুকলো। কবাটহীন দৌড়, যে কেউ যেতে আসতে পারে। আমি চমকে উঠে বাংলায় বললাম, কে? মৃদু নারী কণ্ঠে উত্তর এলো, চম্পু। মেয়েটি আমার ভাষা বোঝেনি, কিন্তু আমার প্রশ্নের সুরে স্বভাবতই তার মনে হয়েছে আমি হয়তো জিজ্ঞেস করছি ঘরে কে ঢুকলো। সুতরাং সে তার নাম বলেছে। এই প্রশ্নোত্তরের অভিনবত্বের জন্যেই চম্পু নামটা হঠাৎ এমন মিষ্টি লাগলো। অনার্য নাম নয় বলেও বোধ হয়, কারণ আমি জানি ও অঞ্চলে মেয়েদের নামের মধ্যে কমনীয়তা খুঁজতে গেলে বড্ড নিরাশ হতে হয়। তো যাই হোক, ভাষা তো জানি নে। সুতরাং চম্পু নামটার উপরই একটি সম্পূর্ণ বাক্যের জোর দিয়ে আবার প্রশ্ন করলাম, ও চম্পু? হই, অর্থাৎ হ্যাঁ। আমি বললাম, আমার খিদে পেয়েছে। সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে খাওয়ার অভিনয় করলাম। দেখলাম মেয়েটি হেসে ঘর থেকে বার হয়ে গেল এবং আধ ঘন্টাটাক পরে কতকগুলো शकरकंद আলু সিদ্ধ শালপাতায় জড়িয়ে নিয়ে এলো। আমার চা খাওয়ার বড় ইচ্ছে ছিল, কিন্তু এই মেয়েটিকে তা বোঝানো আমার পক্ষে দুঃসাধ্য। জ্ঞানে সে প্রসঙ্গ উত্থাপন করলাম না। মেয়েটি চলে গেল। আবার দেখি আধ ঘন্টা পরে ঢুকলো। শালকাঠের আগুন জ্বালিয়ে দিলে ঘরের ঠিক মাঝখানে। ছোট একখানা তুলোর লেপ আমায় দিয়ে গেল রাত্রে গায়ে দেবার জন্য। আমি আবার প্রশ্নের সুরে বললাম, চম্পু? ওই একটিমাত্র কথাই আমি জানি। যতক্ষণ এবং যত রকমে ভাবে সম্ভব সেই কথার সদ্ব্যবহার করি। মেয়েটি একবার হেসে ফেললে আমার সামনেই, বললে, হই।
তারপর বোধহয় আমার হোভাষার দৌড় বুঝতে পেরেছে, তাই আবার দৌড়। ঘরে আগুন জ্বললে আমি চম্পুকে ভালো করে দেখতে পেলাম। এ সেই মেয়েটি যাকে নিকোডিম ধাক্কা মেরেছিল। বেশি ওর বয়স নয়, 15-16 বেশি হবে না, তবে সুন্দর মুখশ্রী। এই বন্য দেশে এমন মেয়ে যে আছে তা জানতাম না। যেমন সুন্দর দেখতে তেমনি তীক্ষ্ণ বুদ্ধি, বাংলাদেশের যে কোনো স্কুল কলেজের মেয়ের মতো। একটু পরে দেখলাম মাকাহো ঘরে ঢুকল। 50 ছাড়িয়েছে বয়স, এখনো দিব্যি সবল। মাকাহো ঘরে ঢুকেই হিন্দিতে বললে, কেমন আছো? আমি মহা খুশি হয়ে বললাম, যাক বাঁচলাম। তুমি হিন্দি জানো দেখছি। বাংলা ভি জানে, কিছুটা বুঝছে। বাবা, বেঁচে থাকো। তোমার নাম কি? মাকাহো। আচ্ছা, তোমাদের এই গ্রামের নাম কি? বলিবা আছে। ও আচ্ছা, শোনো মাকাহো, তোমাকে ভালো বাংলা শেখাই ভালো করে, কেমন? এখানে আছে অনাবশ্যক ক্রিয়াপদ, শুধু বলিবা বললেই হলো, বুঝলে? এরপর ওরকম আর বলবে না, কেমন? দেখলাম মাকাহো আমার বৈয়াকরণিক আলোচনা বুঝলে না, না বুঝেই বিজ্ঞভাবে ঘাড় নাড়তে লাগলো। আমি হিন্দিতে বললাম, আচ্ছা, ওই চম্পু তোমার মেয়ে? না না, ওর কেউ নেই, কেবল এক বুড়ি দিদিমা ছাড়া। আর তাছাড়া এ গাঁয়ে ওদের বাড়িও নয়, করমপদা থেকে এসেছে। বড় ভালো মেয়ে কিন্তু। হ্যাঁ, সবাই ওকে ভালো বলে। তারপর দেখি চম্পু মাকাহোকে কি যেন বললে। মাকা আমার দিকে চেয়ে বললে, চম্পু বলছে এ গায়ে তোমাকে কিছুদিন থাকতে হবে। হ্যাঁ। ও তাই? তা ওকে বলো এখানে আমাকে দেখবে কে? চম্পু বলছে ওই দেখবে, আমাকে রেঁধে খাওয়াবে। ও বলছে যা কিছু তোমার দরকার সব করবে। আর শোনো, তোমায় বলছে এখন ঘুমিয়ে পড়ো, আমরা যাই। কাল সকালে তোমার পায়ে ওষুধ বেটে দেবে বলছে। আমি চম্পুকে ধন্যবাদ দিচ্ছি, ও আমার বোনের মতো। ও বলছে তুমি ওকে নিকোডিমের হাত থেকে বাঁচিয়েছ। ওকে বলো সেটা আমার কর্তব্য কাজ, আমার উচিত ছিল তাই করেছি। চম্পু বলছে তোমার এখানে কোনো ভয় নেই, তোমার পাও সারিয়ে দেবে, তুমি যতদিন না সেরে ওঠো নির্ভাবনায় এখানে থাকো। তোমার কর্তব্য তুমি করেছো, এখন ওর কর্তব্য ও করবে। সত্যি সে রাত্রিটার কথা আজও আমি ভুলিনি। ওরা চলে গেল, আমি একা শুয়ে রইলাম। নতুন জায়গা, বনের মধ্যে গ্রাম, দরজার কপাট নেই, নানা রকম শব্দ বনের মধ্যে সারা রাত। গ্রামের অদূরেই নিবিড় অরণ্য, বন্য কুক্কুটের ডাক শুনছি, কোতরা হাঁকছে। ঘুম তো আর আমার আসে না। ঘরের পিছনে খসখস শব্দ হয়। আমি চমকে উঠে ভাবি এ বোধহয় ভালুকের পায়ের শব্দ।
গভীর রাত্রে দূরে দূরে কোথায় বর্ণহস্তের ব্রিং হিল কামে এলো। কত রকম যে ভয়ে সে রাতটা আমার কাটল। তারপর ঘুমিয়ে পড়লাম একেবারে ভোরবেলা। জেগে উঠে দেখি রোদ উঠে বেশ বেলাও হয়েছে। চম্পু এসে ডেকে উঠিয়েছে। দেখি বিছানার পাশেই সে দাঁড়িয়ে, হাতে ওষুধ বাটা। তারপর ও আমার পাটা বেশ ভালো করে টিপে টিপে দেখলে। একবার জোর করে টিপতেই আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। ও আমার মুখের দিকে চেয়ে বললে, জুম্পে। পরে জেনেছিলাম এর মানে পায়ে লাগছে। আমি ঘাড় নেড়ে বললাম, ও আমি বুঝিনি। হাত দিয়ে দেখিয়ে বললাম আমার মুখ ধোয়ার জল আনতে। চম্পু জল নিয়ে এলো। নতুন ওষুধ বাটা আমার পায়ে লাগিয়ে দিলে এবং একটা জামবাটিতে কি একটা জিনিস আনলে। সেটা ওই শালপাতা দিয়ে ঢাকা ছিল। আমি হাত দিয়ে দেখিয়ে বললাম, ওতে কি চম্পু? মান্তি। আমি তো মানে বুঝলাম না। বললাম, কই দেখি, বাটিটা নিয়ে এসো। চম্পু আমার ইঙ্গিত বুঝে ও বাটিটা নিয়ে এলো। দেখি, ও হরি, এক বাটি ভাত। আঙুল দিয়ে দেখিয়ে বললাম, এটা মান্তি। আমার কথা শুনে চম্পুর প্রায় হেসে গড়িয়ে পড়ে আর কি। সে আমার ভাষা জ্ঞানের দৌড় বুঝে নিয়েছে। হাসি মুখে ঘাড় নেড়ে বললে, ওই। এইভাবে ও আমার মনের ভাব আন্দাজে বুঝে নিত, আর আমি বুঝে নিতাম ওরটা। সেই ঘরে কেটেছিল প্রায় 10 দিন। চম্পু কি সেবাটাই না করেছিল এই 10 দিন। ভাষা না বুঝলেও আমি ওর ভালোবাসা বুঝতাম, নয়নের স্নেহ দৃষ্টি বুঝতাম। আমি ওর হাত দুটো ধরে একবার আবেগের মাথায় বলেছিলাম, চম্পু, তোমার কথা আমার চিরকাল মনে থাকবে। আমি কখনো ভুলবো না তোমায়। চম্পু আমার কাছে কিছু চায়নি। ও যা করেছিল সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। এমনই দুর্লভ মন ছিল ওর। যদিও আমি তখনও গরিব, তবুও আসবার দিন সাইকেলে ওঠবার সময় ওকে আমার হাত ঘড়িটা দিয়ে গিয়েছিলাম, কিন্তু নেয়নি। আমার জামার বোতাম দেখিয়ে বললে, ওটা দেবে? মাকাহকে বললাম, ওকে বুঝিয়ে দাও এটা সোনার নয়, পেতলের ওপর গিল্টি করা। এর দাম 6 আনা পয়সা। এ নিয়ে কি হবে? কিন্তু চম্পু শুনলে না। বললে, না, আমি বোতাম নেব। সরলা হো বালিকা। যা চাই তাই দিলাম। 6 আনা পয়সার 4টি পেতলের বোতাম। অনেক দিনের কথা হয়ে গেল সেসব। মধ্যে অবস্থা যখন দিন কত খুবই খারাপ হয়ে গেল, রাস্তার কন্ট্রাক্টারি করতে গিয়ে গড়বাই নালার সিমেন্টের সেতু দুবার জলের তোড়ে ভেঙে গেল। 3,500 টাকা আমার পুঁজি থেকে বেরিয়ে গেল। তখন আমার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠল পাওনাদারদের অত্যাচারে। তখন সামনে দেখলাম সর্বশান্ত হওয়ার পথ জেলের ফটক পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। তখন কতবার ভেবেছি আমি সব ফেলে পালিয়ে যাব ওই বলিবা গ্রামে মাকাহর বাড়ি। হ্যাঁ, সেই ঘন অরণ্যে শাল ফুলের আলস্য মাখানো দিনগুলিতে চম্পুহর সঙ্গে নীরব ভাষার কথোপকথন,
আর সেই নির্জন রাত্রিগুলির নিবিড় মোহ। তারপর বছরের পর বছর কেটে গেল। আমি গাড়ি করেছিলাম, বড়লোক হয়েছিলাম, কিন্তু চম্পুর দেখা পাইনি আজকার দিনটি ছাড়া। কিন্তু এ কোন চম্পু? এ তো ইংরাজি বলে, মোটর চড়ে, সবাই হিন্দিতে বক্তৃতা দেয়। সেই সরলা বালাকে এর মধ্যে কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। তবুও উদ্গ্রীব হয়ে রইলাম সন্ধ্যার জন্যে। সন্ধ্যার একটু পরেই এলিসাবা কুই এলেন। তখন ঘরে কেউ ছিল না। আমি বললাম, কি মনে পড়ে? ও হেসে বললে, হ্যাঁ, সব। আমি বললাম, আচ্ছা চম্পু, তোমার কাহিনী তো কেউ বিশ্বাস করবে না, আমি জানি। তাই না জানলে আমিও অবিশ্বাস করতাম। আচ্ছা বলো তো, তুমি কি করে এমন হলে? হ্যাঁ, বলিবা ছাড়লে কেন? আর লেখাপড়া শিখলে কোথায়? এলিসাবা একটু হেসে বলল, আমি তো 10 মিনিটের জন্য এসেছি, অন্য সময় শুনবে। মিশনারি স্কুলে ম্যাট্রিক পাশ করি, আর আমাদের গ্রামের হো পাদ্রি আমাকে রাঁচি নিয়ে যায়। মাকা মারা গেল, গায়ে কেউ ছিল না, কে আর আশ্রয় দেয়? রাঁচিতে বললে খ্রিস্টান হলে সব সুবিধে নাকি ওরা করে দেবে। সত্যি বলছি, এখন এসব ফেলে চলে যেতে ইচ্ছে করে আমার সেই বলিবা গায়ে। তুমি জানো, আগস্ট আন্দোলনের পরে জেলে বসে বসে শুধু বলিবার কথাই ভাবতাম। আচ্ছা চম্পু, আর কোনো কথা মনে পড়তো না? দেখলাম চম্পু কৃত্রিম রাগের সুরে বললে, না। কি কথা আবার মনে পড়বে? মান রেখে কথা বলতে শেখো। তুমি জানো আমি কে? আমিও পাল্টা রাগের সুরে বললাম, ও তা বেশ, দাও আমার বোতাম ফেরত দাও। চম্পু খিলখিল করে হেসে বললে, কাল আসবো, মোটর দাঁড়িয়ে আছে, একটা ছুতো করে এসেছি, আজ যাই। তারপর একটু থেমে বললে, তোমার সেই বোতাম নিয়ে আসবো, আমি হারাইনি। আজ তাহলে এই পর্যন্ত। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই ছোট্ট অনবদ্য প্রেমের গল্প বোতাম। ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী অডিওতে ঠিক এমনি গল্পের সাথে। নমস্কার।